নির্বাচনকে যদি আমরা টাকার খেলা, পেশি শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে না পারি, তাহলে যত সুষ্ঠু নির্বাচনের কথাই বলি না কেন, শেষ পর্যন্ত নির্বাচনটা কিন্তু টাকার বস্তার কাছে বন্দী হয়ে যাবে, অথবা ধর্মীয় উন্মাদনার কাছে সেটা মার খেয়ে যাবে। নির্বাচনের একটা সম্ভাব্য ভাবনা আমাদের আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা আসলে অনেক দূরই মনে হয়। কারণ কেউ কেউ বলছেন যে সব সংস্কার শেষে নির্বাচন হবে, কেউ কেউ বলছেন না সীমিত সংস্কার করে নির্বাচনটা হোক, আবার কেউ বলছেন না প্রয়োজনীয় সংস্কারটা করেই নির্বাচন করা উচিত। কিন্তু একটা জায়গায় সবাই একমত যে আগের যে 3টা নির্বাচন যেভাবে হয়েছে সেইভাবে আর কোনো নির্বাচন এখানে কেউ গ্রহণ করবে না। এবং সেই নির্বাচনটাগুলো করতে গিয়ে সংবিধানের যে সমস্ত কাটাছেঁড়া করা হয়েছিল সেই কাটাছেঁড়াগুলোকে আবার নতুন করে কাটাছেঁড়া করতে হবে। অনেক সময় বলে না পুরনো সার্জারিতে আবার নতুন সার্জারি করতে হয়, করে ওটাকে বাদ দিতে হবে, দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচনের একটা কাঠামো তৈরি করতে হবে। এবং নির্বাচনকে যদি আমরা টাকার খেলা, পেশি শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে না পারি, তাহলে যত সুষ্ঠু নির্বাচনের কথাই বলি না কেন, শেষ পর্যন্ত নির্বাচনটা কিন্তু টাকার বস্তার কাছে বন্দী হয়ে যাবে, অথবা ধর্মীয় উন্মাদনার কাছে সেটা মার খেয়ে যাবে। ফলে আমরা মনে করি এই কাজগুলো করা দরকার। এর মধ্যে দুটো কাজ আছে নির্বাচন কমিশনের, দুটো কাজ আছে রাজনৈতিক দলের, আর বেশিরভাগ কাজটা হচ্ছে ভোটারদের। ভোটাররাই তো নির্বাচনের প্রাণ। প্রার্থী হবেন যারা আর ভোট দেবেন যারা। আমরা ভোট দেবেন যারা তাদের সংখ্যা একটা পেলাম, প্রার্থীদের সংখ্যা এখনো ঠিক হয়নি। এবং যারা ভোট দেবেন তাদের মধ্যে নতুন ভোটার যেমন আছেন, 15 বছর ধরে ভোট দিতে পারেননি এইরকম আছে না, আবার ভোট ব্যবস্থার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এরকম মানুষ আছেন, এবং কখনো কখনো তারা বিরক্তির সঙ্গে নির্বাচনী ব্যবস্থাটাকেই বাতিল করে দিতে চান এরকম মানুষও আছে। ভোট দেননি, মানে আগ্রহ করে ভোট দেননি এমন সংখ্যাও কিন্তু আমাদের প্রচুর আছে। ফলে আগামী নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং হবে দুই দিক থেকে। একটা হলো যে মানুষের প্রত্যাশা আছে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আবার যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের অনেকেরই কিন্তু মনের বাসনাটা হচ্ছে আগের মতো করেই নির্বাচন করবেন। ফলে এখানে একটা কিন্তু টাসেল হবে, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করতে পারবে এবং নির্বাচন চলাকালীন সময় সরকার কতখানি নিরপেক্ষ থাকবেন সেটার উপরই কিন্তু নির্বাচনটা নির্ভর করবে। ফলে এগুলো সব দেখতে 2025 সালটাই মনে পার হয়ে যাবে। অবশ্যই 2024কে যদি আমরা আন্দোলনের বছর বলি, 25কে আমরা নির্বাচনের বছর আখ্যায়িত করতেই পারি। এবার ঐক্যমতের জন্য একটা লক্ষ্য লাগে, লক্ষ্যটা যদি সুনির্দিষ্ট হয় ঐক্যটা দ্রুত হয়। এর আগে যেমন একটা লক্ষ্য ছিল যে যে কোনোভাবেই হোক ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। ফলে রাজনৈতিক চিন্তার নানা পার্থক্য সত্ত্বেও তখন কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল যে এই ফ্যাসিজমের হাত থেকে আমরা ডেমোক্রেসির দিকে যেতে চাই। এখন যদি আমরা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি, তাহলে এক্ষেত্রে একটা লক্ষ্যের ক্ষেত্রে ঐক্যমত তৈরি করা যাবে, যেটা হলো নির্বাচনে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না, নির্বাচন কমিশন সে নিরপেক্ষ থাকবে, এবং পুলিশ এবং প্রশাসন তারা নির্বাচন কমিশনের অধীনে থেকে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। এইরকম জায়গা যদি কথা বলি তাহলে এক্ষেত্রে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন বিষয়টাই যেহেতু প্রতিদ্বন্দ্বিতার, ফলে সেখানে তো প্রতিপক্ষ থাকবেই, এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা যে বিজয়ী মানে যে জিতেগা ওই সিকান্দার, এরকম একটা কথা আছে না, যে জিতবে সব তার, হেরে গেলেন তো শেষ। ফলে সেখান থেকে আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা কিন্তু একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা দিকে নিয়ে যায়। যে আমি যদি এমপি হতে পারি সব আমার, কিন্তু এমপিতে দায়িত্ব কি সেটা কিন্তু আমরা কখনো বিবেচনা করছি না। ওই এলাকার গম বিতরণ থেকে শুরু করে স্কুলের কাজ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, এমনকি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত কিছু। ফলে একজন জনপ্রতিনিধির কাজ কি এটাও কিন্তু আমরা ঠিক ডিফাইন করতে পারি নাই। জনপ্রতিনিধি মনে করেছেন যে একবার যেহেতু আমি নির্বাচিত হয়েছি সকল জনগণের উপর কর্তৃত্ব করবার ক্ষমতা আমি অর্জন করেছি।